Dear students, I think all of you are well. I'm also fine. So now today I welcome you to my online classes, English second paper. The topic is right use of verbs. The topic is right use of verbs. So right use of verbs is also an important topic for class 9 and 10. Now I am going to take the classes for specially for class 9. Okay, let's have a look on the whiteboard. I am delivering my lecture in Bangla. Okay. আমাদের রাইট ইউজ অফ ভার্ব পড়তে গেলে এটার ব্যাকগ্রাউন্ড নলেজ অর্থাৎ এর পেছনের যে ধারণাটা পূর্ব ধারণা যেটা থাকতে হবে সেটা হচ্ছে টেন্সের উপর ধারণা থাকতে হবে। টেন্সের উপর যার ধারণা পরিষ্কার স্বচ্ছ, রাইট ইউজ অফ ভার্ব বোঝা তার জন্য সহজ হবে। তো যাই হোক, আমরা শুরু করছি। রাইট ইউজ অফ ভার্বে তোমাদের প্রশ্নে 10টা শূন্যস্থান থাকে, সেটিকে কনটেক্সটে থাকে। সেটা থাকবে হলো কনটেক্সটে একটা প্যাসেজের উপর ভিত্তি করে থাকে এবং সেখান থেকে কী করতে হয়, শূন্যস্থানগুলো পূরণ করতে হয়। এই পূরণ করার ক্ষেত্রে আমাদের কিন্তু পুরো সেন্টেন্সটি কোন টেন্সে হবে এটি পড়ে বুঝে নিতে হবে। সেন্টেন্সটি পড়ে বোঝার পরে তোমাকে কি শূন্যস্থানে যে ভার্বগুলো সেগুলো বসাতে হবে। আমি আগে বেসিক রুলস যেগুলো সেগুলো আলোচনা করব। এই বেসিক রুলসগুলো এক এক বইতে এক এক রকম আছে। কোনো বইতে 37টা আছে, যেমন অ্যাডভান্স বইতে আছে 37টি, চৌধুরী এন হোসেনের অ্যাডভান্স বইতে। কোনো বইতে 40টিতে আছে, 40টি পর্যন্ত রুলস আছে, 45টি পর্যন্ত বানানো আছে। আসলে আমাদের দেখতে হবে যে আমাদের ভার্বের সাথে টেন্সের যে সম্পর্ক, সেই সম্পর্ক ভিত্তি করে যে রুলসগুলো আছে আমরা সেগুলো আলোচনা করব। এখানে আমি তোমাদের বলবো কমপক্ষে 25 থেকে 26টি রুলস আছে যেটি সরাসরি কি ভার্বের সাথে সম্পর্কযুক্ত। সেগুলো আমাদেরকে আয়ত্তে নিতে হবে আস্তে আস্তে, এবং এটি আয়ত্তে নেওয়ার কৌশলও মুখস্থ করে না, প্র্যাকটিস করে করে অনুশীলন করে করে রুলসগুলো আয়ত্তে নিতে হবে। তা আমি রাইট ফর্মস অফ ভার্বের বেসিক যে রুলসগুলো সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে 1 নম্বর রুল যেটা আলোচনা করবো সেটি দেখো। রুল 1, হচ্ছে যদি বাক্যের মধ্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এটি হচ্ছে আমরা প্রথম রুলস, এটি আমাদের হলো বেসিক রুলস, প্রথম রুলস। কেমন? তাহলে আমরা কি লিখব? সাবজেক্ট সংক্ষেপে লিখলাম থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট সংক্ষেপে লিখলাম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বেলায় ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। যেমন শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলা ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, পাস্ট টেন্সে কিন্তু আবার না। তো দেখো, এখন আমাদের দরকার কি, রুলসটি লিখলাম,
আমাদের উদাহরণ দিয়ে বোঝা দরকার। তাই আমরা উদাহরণ দিব, যেমন ধরো স্বামী এখানে আমরা লিখলাম যে স্বামী ড্যাশ এ নিউজ পেপার এভরিডে। তাহলে কি নিউজ পেপার তো আর ব্যবহার করে না, নিউজ পেপার কি পড়ে, সংবাদপত্র পড়ে। তাহলে আমরা এখানে অনায়াসে লিখতে পারি কি স্বামী রিড এ নিউজ পেপার এভরিডে। এখন খেয়াল করো, আমরা বলেছি সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এখানে আমাদের স্বামী, এই যে আমাদের সাবজেক্ট, স্বামী হলো আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টটা তাহলে কি আছে, স্বামী একজনের নাম, তাহলে এটি সাবজেক্টে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে এই ক্ষেত্রে কি ভার্বের সাথে কি হবে, এস বাই এস। তাহলে রিড এর সাথে শুধু এস যুক্ত হবে, রিড এর সাথে যুক্ত হবে এস। এটি হচ্ছে আমাদের এই পাস্ট টেন্সের বেলায়। তোমাকে এরকম একটি সেন্টেন্স দেওয়া থাকবে না, এরকম একটা কনটেক্সটে অনেকগুলো সেন্টেন্স দেওয়া থাকবে একটা প্যাসেজ আকারে। সেখানে যেই ভার্বটি যেই টেন্সে পড়বে সেটি তোমাকে বুঝে নিতে হবে। এটি বোঝার উপায় কি, সেন্টেন্সের অর্থ বুঝতে হবে। তা আমি সহজ বাক্য দিয়ে শুরু করলাম, স্বামী রিডস এ নিউজ পেপার এভরিডে। এখন যদি বলি হি gets up early in the morning. Then he dash is morning prayer and dash out আমি ছোট্ট একটি প্যাসেজের মতো এখানে তৈরি করলাম। স্বামী রিডস এ নিউজ পেপার লিখলাম, হি ড্যাশ আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালবেলা ঘুম থেকে ওঠে। দেন হি ড্যাশ হিজ মর্নিং প্রেয়ার অ্যান্ড ড্যাশ টু ওয়ার্ক। তাহলে পরে দেখো হি ড্যাশ আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে হি গেটস আপ, লক্ষ্য করো জি ই টি, গেট এর সাথে গেটস যোগ করা, গেটস আপ। তাহলে গেটস আপ লিখলাম, গেট আপ মানে ঘুম থেকে ওঠা, বিছানা ছেড়ে ওঠা, গেটস আপ। আর্লি ইন দ্য মর্নিং, ভোরবেলা ঘুম থেকে ওঠে। দেন হি ড্যাশ হিজ মর্নিং প্রেয়ার, তারপর সে কি করে, সকালে নামাজ পড়ে। তাহলে সেইজ, এস এ ওয়াই এস, সেইজ হিজ মর্নিং প্রেয়ার। তাহলে খেয়াল করো প্রতিটি ক্ষেত্রেই দেখো সাবজেক্ট, এখানে স্বামী এটা একটা নাউন ছিল, পরেরটা প্রোনাউন, এরপরটা প্রোনাউন। তাহলে সাবজেক্ট শব্দে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং খেয়াল করো এখানে কি সে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে কখন হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কাজটা হচ্ছে বর্তমানে কোনো কাজ করা হয় বা অভ্যাস বোঝায়। তাহলে এটা তার অভ্যাস, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালবেলা ঘুম থেকে ওঠে। দেন হি সেইজ হিজ মর্নিং প্রেয়ার, এটি তার অভ্যাস। হ্যাঁ, কিন্তু এটা কি খেয়াল করে এখানে প্রত্যেকটা জায়গায় এস হলো, ঠিক আছে। মর্নিং ওয়াক, তাহলে কি হিজ মর্নিং প্রেয়ার, সে বলে মানে সকালে নামাজ পড়ে। অ্যান্ড কি করে, ড্যাশ আউট, বের হয়ে যায়, গোর সাথে আবার ইএস যোগ হবে, গোজ আউট। এখানে আমাদের আরেকটি শূন্যস্থান আছে, গোজ আউট টু ওয়ার্ক, হাঁটার জন্য বের হয়ে যায়, বের হয়। আমরা খেয়াল করে এখানে এইখানে একটি ভার্ব, একটি তিনটি, এখানে একটি
reads, gets, says, and এখানে আছে goes out to work। চারটি ভাগ ব্যবহার করলাম একটা কনটেক্সটে, এটিকে বলা হয় কনটেক্সট। তোমাদের পরীক্ষার সময় এরকম একটা কনটেক্সট দেওয়া থাকবে, অর্থাৎ কোনো একটা টপিক নির্দিষ্ট বিষয়ের উপরে কতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে, সেখান থেকে তোমার কি রাইট ইউজ দ্য ভার্বগুলো ব্যবহার করতে হবে, এবং কি ভার্বগুলো আমাদের বক্সের মধ্যে দেওয়া থাকবে। যে ভার্বগুলো আমাদের ব্যবহার করতে হবে সেই ভার্বগুলো এখানে গিয়ে একটা বক্স করে বক্স আকারে বক্সের মধ্যে দেওয়া থাকবে, এটি তোমার খেয়াল রাখতে হবে। কেমন? ধরো এরকম ভাবে একটি বক্স তৈরি করা থাকলো, এইভাবে একটি বক্স দেওয়া থাকে, সেখানে কি ভার্বগুলো দেওয়া থাকে। তাহলে এখানে দেওয়া আছে মনে করো গেট, ভার্ব দেওয়া আছে জিইটি গেট। তারপরে ভার্বটা দেওয়া আছে মনে করো যে গো, এরপরে ভার্বটি দেওয়া আছে থাকবে মনে করো এলোমেলো ভাবে থাকবে, গেট দিলাম, তারপরে দিলাম গো, তারপর মনে করো সে, একটা ভার্ব দেওয়া আছে সে, এরপরে একটা ভার্ব দেওয়া থাকলে মনে করো রিড। কেমন? এভাবে মোট 10টি ভার্ব দেওয়া থাকবে। ভার্ব দেওয়া থাকলে এরকম শূন্যস্থানগুলো 10টা ভার্ব দিয়ে করতে হবে। তাহলে এরকম আমরা এখানে কিন্তু সিরিয়ালি নাই, তাহলে আমরা পড়ে বুঝে তারপরে কি করতে হবে, কোন ভার্বটা পড়বে সেটাকে ঠিক করতে হবে, এবং সেই টেন্সের বেলায় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হবে। তাহলে রিড কোথায় বসিয়েছি আমরা, এখানে রিড এসে এস যোগ হয়েছে। এরপরে এখানে কি গেট বসেছে, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে এখানে গেটটা প্রথমে আছে, এখানে আসছে শেষ মাঝখানে পরেরটায় আসছে, তাহলে এখানে আমরা দিলাম কি গেটস আর্লি ইন দ্য মর্নিং, দেন হি সেজ হিজ মর্নিং প্রেয়ার এন্ড গোজ, এখানে দিলাম আমরা কি সে, মর্নিং প্রেয়ার কি করে বলে, মানে পড়ে আর কি, নামাজ পড়ে, তাহলে এখানে বলতে হবে হি সেজ, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেজ বসছে, হি সেজ হিজ মর্নিং প্রেয়ার, এন্ড আবার সাবজেক্ট ধরে নিতে হবে এইটাই হি, তাহলে কি এন্ড গোজ আউট, গো থেকে হয়ে যাবে গোজ, এখানে কি সাবজেক্ট তারপরে সিঙ্গুলার নাম্বার গোর সাথে আমাদের নিয়ম হলো এস যোগ হবে, ইএস যোগ হবে। কারণ কি যে সমস্ত ভার্বের শেষ অক্ষর ও সিএইচ টি সিএইচ জেড বা এস এইচ থাকে, সেই সমস্ত ভার্বের বেলায় হলো কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ইএস যোগ হয়, সেই সমস্ত ভার্বের ক্ষেত্রে ইএস যোগ হয়। আমরা এই ছিল আমাদের কি প্রথম রুলসটি, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত, এইটা হচ্ছে নিয়মটা, আমরা সেটি আলোচনা করলাম। তাহলে এরকম বক্সের মধ্যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এবং বক্সের মধ্যে উপরে কি এই ভার্বগুলো এইভাবে দেওয়া থাকবে। আমি এখানে 4টি সেন্টেন্স দিয়েছি, 4টি ভার্ব লিখছি। বোর্ড পরীক্ষায় বা তোমাদের পরীক্ষায় সাধারণত কি 10টি ভার্ব দেওয়া থাকবে বক্সের মধ্যে। আরো দু একটি উদাহরণ দেখানো যেতে পারে, যেমন ধরো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলে ভার্বের শেষে কেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আবার লিখতেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। এই জন্য আপনি আমরা অন্য একটা উদাহরণ দেই, যেমন ধরো sun dash in the east and dash in the west. Come on.
আমি এখানে একটি কনটেক্সট তৈরি করলাম। যেমন বক্সের মধ্যে আমাদের বিভিন্ন ভাব দেওয়া থাকবে। যেমন ধর প্রথম দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, সূর্য ওঠে কোথায় অ্যান্ড সেটস। তাহলে এখানে আমরা যদি বক্স দেই, ধরো এখানে লিখলাম সেট, কেমন, তারপরে লিখলাম রাইজ, কেমন, তারপরে লিখলাম মনে করো গিভ, এরপরে লিখলাম মেক, এই ধরনের আমরা লিখলাম। তাহলে দেখো দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, সূর্য ওঠে কোথায়, রাইজ উঠে, আর আই এস ই এস, রাইজেস। বক্সের মধ্যে ভাব দেওয়া আছে শুধু রাইজ, রাইজ মানে হলো ওঠা, তাহলে এখানে হবে কি রাইজেস, রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কি করে পূর্ব দিকে ওঠে। আর কি অস্ত যায় কোন দিকে, পশ্চিম দিকে। অস্ত যায় ইংরেজি হবে সেট, এসিটি সেট। তাহলে এখানে সাবজেক্ট আমাদের হলো দি সান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে সেটের পরে কি হবে, এখানে এস যোগ হবে, সেটস ইন দা ওয়েস্ট। তারপরে দেখো দ্য সান ড্যাশ লাইট টু আস, কি করে সূর্য কি করে আমাদেরকে আলো দেয়, গিভস, গিভ বানানটা এলো এরকম জিআইবি, তারপরে এখানে একটা এস হবে, গিভস, দ্য সান গিভস লাইট টু আস, সূর্য কি করে আমাদেরকে আলো দেয়, যেমন পৃথিবীকে আলো দেয়। তারপরে কি আবার কি হয় দেখো, গাছ কি করে তার খাবার তৈরি করে সূর্যের আলো থেকে, কেমন, দ্য ট্রি মেক আছে একটা এস যোগ মেক্স, দ্য ট্রি মেক্স ইটস ফুড, গাছ কি করে এর খাদ্য তৈরি হয় কোথায়, এন্ড ইটস লিভস, এর পাতায়, উইথ সানলাইট, সূর্যের আলো দিয়ে, আলো থেকে সে কি করে, সূর্যের আলোর সাহায্যে গাছ কি করে তার খাদ্য তৈরি করে। দ্য ট্রি, এটা আমি এটা থার্ড পারসন সিঙ্গুলার এর বিষয়ে সাবজেক্ট দিয়েছি দ্য ট্রি, সেজন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য মেকের পরে এসেছে মেক্স। তাহলে আমি এখানে একটা কনটেক্সট তৈরি করে কি করলাম, চারটি রাইট ফলস অফ ভার্ব শূন্যস্থান করলাম এই রুলস 1 রুল 1 এর আলোকে। এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এন্ড সেটস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট দ্য সান, সুতরাং এখানে কি সেটস হলো। তারপর দেখো আবার দ্য সান গিভস, গিভের পরে এস হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য সান গিভস লাইট, আলো দেয় টু আস, সূর্য আমাদেরকে আলো দেয়, সারা পৃথিবীকে কি সূর্য আলোকিত করে। দ্য ট্রি কি করে, ড্যাশ ইটস ফুড, খাদ্য তৈরি করে, তাহলে মেক্স ট্রি, এই যে মেক আমার দেওয়া আছে এখানে বক্সে, দ্য ট্রি মেক্স ইটস ফুড, এর খাদ্য তৈরি করে কোথায়, অ্যাট ইটস লিভস, এর পাতায়, উইথ সানলাইট, সূর্যের আলো দিয়ে। তাহলে আমরা এখানে একই জিনিস দেখলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলে, সেই সাবজেক্ট নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, যেই হোক, কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে। সাবজেক্ট ব্যক্তি বা বস্তু যেই হোক না কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায়, হ্যাঁ, ভার্ব বা ইয়াকে বলে ভার্ব সবসময় কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি এস বা ইএস যোগ হবে। এই হচ্ছে আমাদের রুলসটা। আমরা প্রথম রুলসটা আলোচনা করলাম, ওকে, এটা আমরা মুছে ফেলি, এরপর আমরা অন্য একটি রুলসে যাই। এরপরে আমরা আরেকটি রুলসে যাই। যেমন ধরো দ্বিতীয় আমি যে রুলসটা আলোচনা করব সেটি হচ্ছে এরকম, বাক্যে বা সেন্টেন্সে ইউজুয়ালি, কেমন, জেনারেলি, sometimes, কেমন, বাক্যে ইউজুয়ালি, জেনারেলি, সামটাইমস
তারপরে ফ্রিকুয়েন্টলি, কেমন, এই ধরনের যে অ্যাডভার্বগুলো যদি বাক্যে থাকে, অফেন, তারপর আরো আছে অফেন, ওয়েফটি, অফেন, অফেন, কেমন, usually, generally, sometimes, frequently, often, always, always, ইত্যাদি ইটিসি। হ্যাঁ, এই ধরনের অ্যাডভার্ব যদি থাকে, অ্যাডভার্ব থাকলে কি হবে? এই ধরনের অ্যাডভার্ব যদি থাকে তাহলে ভার্ব টু প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বটির প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কেমন? আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের শেষে ওই একই কথা এস বা ইএস যুক্ত হবে, সেই এক নম্বর রুলসের কথাই যাই। যেমন দেখো, আই কেমন, I always dash up early in the morning, তাহলে কি get up, I যেহেতু সাবজেক্ট থার্ড পারসন, ফার্স্ট পারসন, হোক সিঙ্গুলার ফার্স্ট পারসন, সুতরাং এখানে কি গেট আপ হবে, গেটস আপ হবে না। কেমন, আই অলওয়েজ আছে, তাহলে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে আই গট আপ হবে না, এটা বুঝতে হবে। সাবজেক্ট ফার্স্ট পারসনে আছে, অলওয়েজ আছে, সুতরাং এরকম এরকম হবে। আবার যদি এরকম আছে, হি অফেন, হি অফেন, এখন ভার্ব যদি দেওয়া থাকে কাম, এখানে যেমন গেট থাকলো, পরেরটা যদি দেওয়া থাকে কাম, কেমন, তাহলে কি অফেন ড্যাশ টু মাই হাউস, অফেন আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট এটা উচ্চারণ কিন্তু অফটেন না, অফেন। তাহলে কি হি অফেন কামস, তাহলে দেখো এখানে কাম রয়েছে কামস, হি অফেন কামস টু মাই হাউস, সে প্রায়শই আমার বাসায় আসে। কেমন, হি usually dash usually dash me in my study, সে সাধারণত পড়াশোনায় আমাকে কি করে, সাহায্য করে। তাহলে আমরা লিখতে পারি হেল্প, কি লিখতে পারি, HELP, হেল্প। এখন দেখো এরকম একটা ভাগ দেওয়া রইলো হেল্প। এখন এখানে সাবজেক্ট যেহেতু হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইউজুয়ালি আছে, তাহলে কি হবে, হেল্পের পরে একটা এস যোগ হবে, হেল্পস, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ প্রথম রোলসে চলে যাব। প্রথম রোলসে চলে গেলাম, হি ইউজুয়ালি হেল্পস মি ইন মাই স্টাডি, সে সচরাচর আমার পড়াশোনায় সাহায্য করে। তাহলে দুই নম্বর নিয়মে বলছি কি, বাকি ইউজুয়ালি, জেনারেলি, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, অফেন, অলওয়েজ ইত্যাদি অ্যাডভার্ব থাকলে এডিভি এর অ্যাডভার্ব থাকলে কি হবে, ভার্বটির প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ভার্বটির প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা হচ্ছে আমাদের
সেকেন্ড রুলস, আমরা সেকেন্ড রুলসটা আলোচনা করলাম। টেন্সের জ্ঞান কিন্তু অপরিহার্য, হ্যাঁ। The knowledge of tense is inevitable in solving the question of right use of verbs. তাহলে আমরা দ্বিতীয় রুলসটি এরকম আজকে দেখলাম। তাহলে দুইটি রুলস আমরা এখানে দেখলাম, কেমন? এবার আমরা 3 নাম্বার রুলস আলোচনা করি, তৃতীয় রুলসটা আলোচনা করি। সেটি হচ্ছে, দেখো, বাক্যে, তৃতীয় রুলস আলোচনা করি, বাক্যে বা সেন্টেন্সে, সেন্টেন্স এ কেমন নাও at the moment at present ইত্যাদি ওয়ার্ড বা অ্যাডভার্বিয়ালস, অ্যাডভার্ব অফ টাইম থাকলে, হ্যাঁ, ওয়ার্ড থাকলে সাধারণত ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। সেন্টেন্সে যদি শূন্যস্থান তো থাকবে, শূন্যস্থানে ভার্বটি কোন টেন্স হবে সেটা আমাদের নির্ধারণ করতে হবে। কিন্তু তুমি কিভাবে বুঝবা সেটা বোঝার জন্য বাক্যের মধ্যে কি থাকবে, নাও থাকতে পারে, এট দি মোমেন্ট থাকতে পারে, এট প্রেজেন্ট থাকতে পারে, এই শব্দগুলো থাকবে, হ্যাঁ। নাও, এট দি মোমেন্ট অথবা এট প্রেজেন্ট, এই শব্দগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে ভার্বটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি সাবজেক্টের পরে হয় এম অথবা ইজ অথবা আর, যে কোনো সাবজেক্ট অনুসারে এম, ইজ অথবা আর থাকে এবং মূল ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটা উদাহরণ দেখি, যেমন ধরো আমরা লিখলাম আমি এখানে দুটি উদাহরণ এখানে লিখলাম, যেমন দে ড্যাশ ইন দ্য ফিল্ড নাও। আমাদের যদি এরকম ভাব দেওয়া থাকে বক্সের মধ্যে, ধরো দেওয়ার হলো কুক, যেমন আরেকটা ভাব দেওয়া থাকলো যে ওয়ার্ক, এরকম 10টি ভাব থাকবে। যাই হোক, আমরা এখানে দুটি উদাহরণের বেলা বিবেচনা করি। এখন কোন জায়গায় কোনটা হবে? দে কুক ইন দ্য ফিল্ড নাও, এটা কি হবে? হবে না। তাহলে কি তারা মাঠে কাজ করছে, নাও মানে এখন। তাহলে আমাদের বাক্যের মধ্যে এরকম কি দেওয়া থাকবে? নাও দেওয়া থাকবে, অথবা এই যে এট দি মোমেন্ট, এরকম শব্দগুলো দেওয়া থাকবে। তাহলে এখানে লক্ষ্য করো, দে এর বেলায় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর হয়, দে আর ওয়ার্ক থেকে হবে, তাহলে কি ওয়ার্ক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে সাথে কি হবে? ওয়ার্কিং হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বেলায় সাবজেক্ট অনুসারে কি প্রথম টু বি ভার্ব বসে, এম ইজ আর বসে, আর মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড নাও, তারা এখন মাঠে কাজ করছে। অথবা যদি প্লে থাকে তাহলে হবে কি দে আর প্লেইং ইন দ্য ফিল্ড নাও, এরকম হবে। মাদার ড্যাশ রাইস এট দি মোমেন্ট, এই মুহূর্তে মা কি করতেছে? ভাত কি খাচ্ছে না রান্না করছে? আমরা ধরে নিব যে আমাদের ভাত দেওয়া আছে কুক,
তাহলে এখন বুঝতে হবে আমার এখানে মাদার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে ইজ হবে, মাদার ইজ, কুক থেকে হবে কি, কুকের সাথে আইএনজি যুক্ত হবে, কুকিং, মাদার ইজ কুকিং রাইস এট দি মোমেন্ট, এই মুহূর্তে মা কি করছে, ভাত রান্না করছে, এট দি মোমেন্ট এরকম থাকে, অথবা এরকম কি নাও থাকলে বুঝতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে ভাবটি। এই ছিল আমাদের থার্ড রুলস। আমি আজকে 3টি রুলস আলোচনা করলাম এই মুহূর্তে। তোমরা সবাই ভালো থাকো, এই প্যান্ডেমিক সিচুয়েশনে অপ্রয়োজনে বাইরে যেও না, কেমন, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে, আর বাইরে নিতান্ত যেতে হলে কি করবে, মাস্ক অবশ্যই ব্যবহার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।